তোয়া তুরকে বলল, তোকে কিছু করতে হবে না, এবার যা বলার যা করার আমি করব। কিন্তু আপু, উনি আমাকে ভালোবাসে, আর তাই ভালোবাসি শব্দটা শুনে যেন তোয়ার মেজাজ আরও গরম হয়ে যায়। ও খুব জোরেই তুরকে আর একটা থাপ্পড় দেয়। তুর টাল সামলাতে না পেরে উপুড় হয়ে বিছানায় পড়ে যায়। তোয়ার আগে ফোসলাতে ফোসলাতে বলে, ভালোবাসা না? আরে বোকামে, তোকে আমাকে এখনও বোঝাতে হবে? ওই লোকটা তোকে ভালোবাসে না, শুধুমাত্র তোকে ইউজ করতে চাইছে। তোয়ার এমন কথায় তুর উপর হয়ে বিছানার চাদর খামছে কাঁদতে থাকে। কান্না গলায় আফসাভাবে বলে, কিন্তু আমি তো। তুরকে এভাবে কাঁদতে দেখে বুকটা ছিঁড়ে যাচ্ছে তোয়ার। আপনের চেয়েও বেশি ভালোবাসে ও তুরকে। ওর কান্নায় নিজের মনও দুর্বল হয়ে এলো। তাই ওর পাশে শুয়ে তুরের মাথায় হাত দেয়। শান্ত ধীর কণ্ঠে তুরকে বলতে শুরু করে, না তুই ওনাকে ভালোবাসিস, না উনি তোকে ভালোবাসে। উনি তোকে ইউজ করার জন্য ব্রেন ওয়াশ করেছে, আর তুই সেটাকে ভালোবাসা ভেবে তার কথায় কাঠের পুতুল হয়ে নাচছিস। তোর কিছু বুঝতে পারছে না, ও শুধু তোয়ার কথা শুনে কাঁদছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সবটাই গুলিয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে তীব্র ওকে ইউজ করেছে, আরেকবার মনে হচ্ছে তীব্র ওকে সত্যি ভালোবাসে। কোনটা যে ঠিক তা বোঝা তুরের জন্য দুঃসাধ্য হয়ে উঠেছে। ও সোজা হয়ে তোয়াকে জড়িয়ে ধরে বলে, আমি সত্যি বুঝতে পারছি না রে আপু, কোনটা ঠিক কোনটা ভুল। আমি জানি, কিন্তু আমার সাথেই কেন এমন হতে হলো বলতে পারবি? আমি কি কিছু অন্যায় করেছি? এভাবে কেন শেষ হয়ে গেল আমার জীবন? বাবা মা যখন জানবে সবটা তখন কি হবে? তোয়া কিছু বলল না। এই উত্তরটা ওর জানা, কিন্তু দেওয়ার মতো সাধ্য ওর নেই। তুরের মাথায় বিলি কাটতে থাকে তোয়া। একসময় বুঝতে পারে তুর ঘুমিয়ে গেছে। ও তুরকে বালিশে শুয়ে কাঁথা টেনে দেয়। তুরের চোখে ঘুম নামলেও ঘুম নেই ওর চোখে। কাল কি হলো এই ভেবেই ওর বুক কাঁপছে, কিন্তু তীব্রকে এমনি এমনি ছেড়ে দিবে না ও। ওর বোনের সাথে যা হয়েছে তার মাসুলকে দিতে হবে, এরকম ভাবনা মনে পোষণ করে কখন ঘুমিয়ে গেল জানা নেই। বর্তমানে আজকে যা ঘটেছে তাতে যে তীব্র চুপ করে থাকবে না সেটা ভালো করেই জানে তুর। তুর ওনাকে ছেড়ে আসার পর তীব্র যেভাবে ওর জন্য মরিয়া হয়ে উঠেছে, তাতে সামনে খারাপ কিছু অপেক্ষা করছে। ওদিকে তীব্র তানকে না নিয়ে সোজা থানায় গেল, আর যাওয়ার আগে ঋদ্ধকে কল দিল। তীব্রর ওপর যে থানায় কমপ্লেন করা হয়েছে সেই থানার ইন্সপেক্টরের কেবিনে ঢুকে গেল। এটা দেখে উনি বেশ রেগে গেল। এটা কী ধরনের অসভ্যতা! তীব্র ওনার কথায় কেয়ার না করলেও নিজেকে শান্ত করে নিল। ও চায় না তো আর রাগ কোনো আইনের লোকের ওপরে দেখাতে। বিনা কারণে পাওয়ার বা রাগ দেখানোর মানসিকতা ওর নেই। তাই ও শান্তভাবেই বলল, আমি ডক্টর রায়হান। এইটা শুনে ইন্সপেক্টর কিঞ্চিত ভুরু কুঁচকে ওর দিকে তাকায়, তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফাইল দেখতে দেখতে বলে, অনেক নাম শুনেছি আপনার, আজ দেখে নিলাম। সে যাই হোক, আপনি তো সেই যার নামে একটা মেয়েকে আটকে রেখে হ্যারাস করেছেন, তার কেস রয়েছে। এইটা শুনে তীব্রের ঠিক লাগলো না। ও ভালোভাবে লোকটিকে দেখলো, বয়স বেশি না, দেখতে সুদর্শন, আলাদা একটা অ্যাটিটিউড আছে যুবকের মাঝে। সাইনের দিকে খেয়াল করে দেখলো, নাম শাওন সাইমান। বোঝাই যাচ্ছে নতুন জয়েন্ট করেছে, রক্ত বেশ গরম, যা হয় আর কি। তবে ওর কথায় কেন জানি না ভালো লাগলো তীব্রের। সাধারণত পুলিশের ব্যাপারে কম ধারণা নেই ওর, আর এর সাথে তর্কে যাওয়াটা বেমানান। তীব্র কিছুটা বিরক্ত নিয়ে জিজ্ঞেস করলো, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? এইটা শুনে ইন্সপেক্টর নিজের চেয়ারে বসলো, তারপর বলল, আপনার নামে কমপ্লেন এসেছে। আপনি একটা মেয়েকে জোর করে আটকে রেখে তার সাথে অশোভন আচরণ করেছেন। তীব্র ঠান্ডা মেজাজে উত্তর দিল, এটি কি আপনাকে ওই মেয়েটা নিজে বলেছে? কিছুটা সংকোচ নিয়েই বলল, না, ওর বোন বলেছে। ও, কিছুটা তাচ্ছিল্য সুরে কথাটা বলে তীব্র আবার জিজ্ঞেস করে, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আমি এমন কিছু করেছি? ইন্সপেক্টর সাইমন একটু বিরক্তি নিয়ে জবাব দিল, না, আপনাদের মতো লোকের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যে সহজ না তা অজানা। না, আপনাদের মতো লোকের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যে সহজ নয় তা জানা। তা আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা। তো বলুন, কি জিজ্ঞেস করতে চান? পায়ের ওপর পা তুলে। এটা দেখে শাওনের কিছুটা ইগোতে বাঁধল, কিন্তু নিজেকে শান্ত রেখেই বলল, আপনি কি তুর নামের মেয়েটিকে চেনেন? আর ওনারা যা বলেছে, হ্যাঁ, আমি ওই মেয়েটাকে চিনি। ও আমার ফ্রেন্ডের হবু বউয়ের চাচাতো বোন। তবে ওকে চিনি মাত্র 2 দিন আগে থেকে। এর আগে শুধু ওকে ছবিতে দেখেছিলাম, কারণ ওর বোনের কথায় আমি মেয়েটাকে খোঁজার চেষ্টা করেছি। আর তা আপনাদের
পুলিশ রেকর্ডে আছে, আমার আর কিছু বলার নেই, এবার আমি আসি। তীব্র চেয়ার থেকে উঠে বাইরে যেতে নেয়, তখনই শাওনের ডাকে থেমে যায়। ডক্টর রায়হান, আমি যদি কোনোভাবে প্রমাণ পাই তুর সত্যি বলছে, তাহলে অন্তত আমি আপনাকে ছেড়ে দেব না। এটা শুনে তীব্র পিছনে ঘুরে ওর দিকে ফিরে বলে, ইয়া শিওর, সাক্ষী প্রমাণ এনে প্রুফ করো, আপনার কিছু করতে হবে না, আইনের প্রতি সম্মান জানিয়ে আসবো। আরেকটা কথা, যা নিয়ে কথা বলবেন তা নিয়ে আগে ভালোভাবে জেনে নেবেন। এই বলে তীব্র বেরিয়ে এলো থানা থেকে। এখন এসব নিয়ে ভাবলে হবে না, সমস্যার জ্বরটাই আগে উপড়াতে হবে, তোয়ার ব্যাপার আগে সামলাতে হবে। ওদিকে শাওনের প্রচণ্ড রাগ লাগছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু এটা বুঝতে পারলো কোথাও না কোথাও বড় কোনো সত্যি আছে। ডক্টর রায়হান, আমি যদি একটা সুযোগ পাই সেদিন আপনাকে বুঝিয়ে দেব। পরের দিন সকালে তোয়া বাইরে বেরিয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। রাস্তাটা বেশ ফাঁকা। হঠাৎ করেই কোথা থেকে একটা গাড়ি এসে তোয়ার সামনে দাঁড়ালো। গাড়িটাকে দেখে কিঞ্চিত ভুরু কুচকালো তোয়া। কেমন একটা অস্বস্তি নিয়ে ওখান থেকে সরে আসতে চাইলো, কিন্তু তোয়ার সামনে এগোতেই গাড়ির দরজা খুলে দুজন লোক তোয়াকে ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটল, তোয়া কিছু বোঝার আগেই কেউ ওর নাকে একটা রুমাল চেপে ধরলো। তোয়া কয়েক টান নিঃশ্বাস নিয়ে মুহূর্তে জ্ঞান হারালো। পানির হঠাৎ ঝটকায় জ্ঞান ফিরে আটকে ওঠে তোয়া। এভাবে মুখের পানির ঝাপটা পড়তেই হাঁপাতে থাকে। পরক্ষণেই দেখে সামনে একটা কালো ফর্মাল পোশাকের লোক, যার চোখে সানগ্লাস, কানে ব্লুটুথ। এটা দেখে বোঝা যাচ্ছে উনি একজন দেহরক্ষী। কিন্তু একটা জিনিস লোকটার সাথে বড্ড বেমানান, সেটা হচ্ছে তার হাতে থাকা বালতি। বুঝতে বাকি থাকে না ওর গায়ে পানি এই লোকটার হাতে থাকা বালতি থেকে এসেছে। কিন্তু কেন? মনে হাজারটা প্রশ্ন নিয়ে তো কিছু বলতে যাবে, ঠিক তখনই লোকটা বলে ওঠে, স্যার, জ্ঞান ফিরেছে। তোয়ার পিছন থেকে ভারী কণ্ঠের আওয়াজ এলো, ওর হাত পায়ের বাঁধন খুলে দাও। তো এতক্ষণে নিজের অবস্থান খেয়াল করে ওকে একটা সুন্দর বাগানে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। আর এটা বুঝতে বেগ পেতে হয় না যে ও কোথায় আছে আর ওকে কে অপহরণ করার কাজটা করেছে। বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তুরের কাছ থেকে সবটা শোনার পর আপনার এমন আচরণ দেখে বিন্দুমাত্র অবাক নই। আমি ডক্টর রায়হান। তোর কথায় কফির মগে চুমুক দিতে গিয়েও দিল না তীব্র। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠেছে। তোয়ার ঠিক পিছনে ছোট একটা পুলের সামনে দাঁড়িয়ে কফি কাপে চুমুক দিতে যাচ্ছিল তীব্র, কিন্তু ওর কথা থেমে যায়। ওর লোকেদের ইশারা করতেই তোয়ার সামনে একটা ছোট টি টেবিল রাখে, আর তোয়ার ঠিক সামনে টেবিলের পরে একটা চেয়ার। তীব্র গিয়ে কফির মগটা তোয়ার সামনে রাখে, তারপর পায়ের উপর পা তুলে ডান হাতের কোণই চেয়ারের হাতলের উপর রেখে নিজের ঠোঁটে হাত দিয়ে ও লোকেদের ইশারা করে। পরক্ষণে দুটো লোক এসে তোয়ার হাত পায়ের বাঁধন খুলে দেয়। বাঁধন খোলা মাত্রই তোয়া উঠে দাঁড়ায়। তোয়ার এইরকম বিহেভের আশাই ছিল তীব্রের। ও টেবিলে থাকা কফির মগটা নিয়ে চুমুক দিতে দিতে বলল, তোমাকে নিশ্চয়ই বলতে হবে না আমি কেন তোমাকে এখানে নিয়ে এসেছি। তীব্রের কথায় তোয়া যেতে গিয়েও থেমে যায়। ওর দিকে তাকাতেই দেখে গরম কফির মগের দিকে তাকিয়ে তার বাষ্পীভবন দেখছে। প্রচণ্ড রাগ লাগলো। একদিকে এভাবে নিয়ে এসেছে, অন্যদিকে এমন ভাব করছে যেন ওর দাসী। সব কথা মানতে বাধ্য তোয়া। তার ওপর এই শীতকালে প্রচণ্ড ঠান্ডা পানি ঢেলে আদিক্ষেতা করে বলা হচ্ছে। রাগে গা জ্বলে যাচ্ছে, তবু নিজের চোখ বন্ধ করে রাগটাকে শক্ত করে বেশ কড়া গলায় বলল, যদি ভদ্রভাবে কথা বলার ইচ্ছে হতো তাহলে ভদ্রতার সাথে আমি এখানে উপস্থিত হতাম, কিন্তু আপনি সেটা না করে আমাকে যেভাবে এনেছেন সেই প্রেক্ষিতে এর চেয়ে ভালো ব্যবহার করা আমার রুচিতে বাঁধল। তোর এরকম কথার প্রত্যাশা ছিল না তীব্রের। চোখ মুখে বিরক্তির ভাবে স্পষ্ট। এই কথাটা যেন ওর বোকামির পরিচয় দিল। মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে তোলা তীব্র তোর কথার সৌজন্যতা রক্ষার্থে একটা হাসি দিল, যা না চাওয়া সত্ত্বেও তাচ্ছিল্যের চিহ্নটাই বহন করে। বেশ বিরক্তি কণ্ঠেই বলল, তুমি এরকম নির্বোধের মতো কথা বলবে তার আশা আমার ছিল না। আমি তোমাকে খুব বুদ্ধিমতী আর চৌকস একটা মেয়ে ভাবি, আর সেই তুমি এমন কথা বলবে মানতে পারলাম না। তীব্রের কথায় কিঞ্চিত ভুরু কুচকাল তোয়া। ওকে যে প্রশংসা বা রিওয়ার্ড দেওয়ার জন্য আনা হয়নি তা ভালো করেই জানে, কিন্তু এই কথার মানে কি? বেশ অস্বস্তি নিয়েই ও বলল, মানে? তীব্র কাপটা রেখে বেশ জোরালো কণ্ঠেই বলল, আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি? আপনি যে কারণেই আমাকে আনুন, আমার যে কোনো ক্ষতি করতে পারবেন না তা আমি জানি, আর তাই এ নিয়ে
আমি চিন্তিত নই। এছাড়া আমাকে এখানে আনার একটাই কারণ হতে পারে তুরের ব্যাপারে যা হয়েছে তা নিয়ে কথা বলা। তোর স্পষ্ট উত্তর। কথাটা শুনে বিরক্তিকর মুখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ঠোঁটের সে হাসিটা বজায় রেখেই ও বলল, ঠিক তাই, আর এই জন্য তোমাকে আমার খুব ভালো লাগে। কিন্তু তোমার একটু আগের কথাটা ছেলে মানুষই ছিল যে আমি এভাবে তোমাকে কেন এনেছি এটা তুমিও জানো, আর আমি ডাকলে তুমি আমার সাথে কথা বলতে চাইবে না, কারণ আমি তোমার আদরের ছোট বোন জামাই হতে চাইলেও তুমি যে আদর সোহাগে আমাকে বরণ করবে না সেটা আমার অজানা নয়। আশা করি আর কিছু বলতে হবে না। এমনি তো আর রেগেছিল, এই কথায় বিস্ফোরিত চোখে ওর দিকে তাকায়। বুঝতে পারে তো কিছু বলবে, তার আগেই তীব্র বলে, বসো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, যা আমার খারাপ লাগছে। হাজার হলেও তুমি আমার বউয়ের বড় বোন, মানে তুমি আমার বয়সে ছোট হলেও সম্পর্কে আমার বড়, সো বড়দের কষ্ট দিতে নেই, তাই বস। প্রথম কথাটা ফানিভাবে বললেও বস কথায় চোখ মুখ শক্ত হয়ে আসে ওর। তো আর রাগ হওয়া সত্ত্বেও বসলো। এই মুহূর্তে অনেকটা বাধ্য ও। তো বসতেই তীব্র একটা লোককে ইশারা করতে লোকটি মাথা নাড়িয়ে 1 কাপ ধোয়া ওঠা কফি তোয়ার সামনে রাখলো। তোয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে তীব্র বলল, খেয়ে নাও, এমনি ঠান্ডা, ভালো লাগবে তোমার, চিন্তা করো না, বিষ নিয়ে এতে। ইচ্ছে করছে ছুঁড়ে ফেলে দিতে, সেই উদ্দেশ্যে কফির মগটা ছিল তোয়া। মুহূর্তেই রাগান্বিত হয়ে অবাক চোখে তীব্রের দিকে তাকালো, কারণ কফি থেকে ধোয়া উঠলেও সেটা যে গরম না, ঠান্ডা কফি। তোর অবাক হওয়াটা বুঝে হাসিতে নিজের কফিটা খেতে গিয়েও পড়ে গেল তীব্রের। সরি, কফিটা মুছে আবার বলল, আসলে তোমার মেজাজ যে পরিমাণে গরম হয়ে আছে তাতে ঠান্ডা পানি, ঠান্ডা আবহাওয়া আর আমার ঠান্ডা কথায় তোমার মেজাজ শান্ত হবে না। আর এরপর যে কথাগুলো বলবো তার জন্যই ঠান্ডা কফি, সো ড্রিঙ্কস ইট। এই শীতের মাঝেও 1 বালতি পানি দিয়ে ভিজে এখন আবার কোল্ড কফি দিয়ে আদিখ্যাতা হচ্ছে। এখানে তোয়ার পরিবর্তে যে কারো মেজাজ গরম হবার কথা বেশ ঝাঁঝালো কণ্ঠেই বলল, দেখুন মিস্টার রায়হান। বলতে না দিয়ে তীব্র বলে উঠল, তোমার বোনকে চাই আমার, সেটা যে কোনো মূল্যে। তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করতে রাজি আছি। আপনি তুরের সাথে যা যা করেছেন তারপরেও আমাকে এটা বলতে লজ্জা করছে না আপনার? আপনি এতটা নীচ কিভাবে হতে পারেন? ওইটুকু একটা মেয়েকে দিনের পর দিন একটা বন্ধ ঘরে আটকে রেখে বিনা অপরাধে শাস্তি দিতে? শুধু তাই না, একটা মেয়ে যার কিনা নিজেকে বোঝার বুদ্ধি হয়নি তাকে ভালোবাসার নামে ব্রেন ওয়াশ করেন আপনি। আর বলতে পারল না তোয়া, ফুপিয়ে কেঁদে উঠল। তীব্র ওর এই কথার উত্তরে তেমন কিছু বলল না। নিজের অজান্তে ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিন্তু তোয়াও দমে যাওয়ার পাত্রী নয়। ও সরাসরি তীব্রকে বলল, আপনার কথা শোনা মানে তুরকে বেঁচে দেওয়া। আমার পক্ষে কোনো ক্রিমিনালের কাছে নিজের বোনকে বাঁচা সম্ভব না। অনেক কষ্ট দিয়েছেন ওকে, আমি বোনকে আর আপনার ভোগের সামগ্রী বানাতে চাই না। কথাটা শুনে তীব্রের রাগ উঠে গেল। ও সামনে থাকা টি টেবিলে একটা লাথি দিয়ে রাগী চোখে তোয়ার দিকে তাকালো। তোয়া ভয়ে নিজের ওড়না মুঠো করে আছে। তোমার জায়গায় যদি আজ অন্য কেউ হতো তাহলে তাকে এইখানে পুঁতে দিতাম আমি চাওয়া সত্ত্বেও তোমায় কিছু বলতে পারি না, তার কারণ তুমি তানের ভালোবাসা। আর নাম্বার 2, তুমি তুরের বড় বোন, আর তা না হলে এতদিন তোমার যে কী অবস্থা হতো তুমি নিজেও জানতে না। আমি খুব ভালো করে জানি তা আপনি কখনই পারবেন না। আর এটাও বুঝতে পারছি তুর আপনাকে নিয়ে যা জানে তা সত্যি নয়। ওর ধারণা আপনি ওকে হোটেল থেকে কিনে নিজের কাছে রেখেছেন, যেখানে সত্যিটা অন্য কিছু। ওর কথা শুনে এটাই বুঝেছি, ওই লোকগুলো সেদিন তাইয়েরাতকে খুঁজতে এলেও সে তাইয়েরাত তুর না, তোয়া ছিল, মানে আমি। আর আমার বিয়ের দিন আপনার ওপর সন্দেহ ছিল যে তার ফ্রেন্ডকে এত ভালোবাসে, সে তার ফ্রেন্ডের ওই অবস্থা দেখে কিছু করবে না। তা কি করে হয়? তান সুস্থ হবার পর আমার কোথাও না কোথাও মনে হয়েছিল আপনি তুরের খবর জানেন, কিন্তু সেদিন আপনার সাথে কথা বলার পর নিজের ভাবনায় ভুল মনে হয়েছিল। কিন্তু কাল তুরের কথা শোনার পর বুঝলাম বিয়ের দিন আমি ঠিক ছিলাম। ওর কথায় তীব্র চুপচাপ শুনছে। তুরের বয়সী মেয়েরা একটু বেশি আবেগী হয়। তারা জোর, বেপরোয়া আর হ্যান্ডসাম টাইপ ছেলে বেশি পছন্দ করে, যেরকম আপনি। কিন্তু এটা বুঝতে পারে না সবচেয়ে বেশি বিপদ সবচেয়ে সুন্দর জিনিসই লুকিয়ে থাকে। আর তাই নিজের প্রেমের জালে ফেলে ওকে নিজের হাতের মুঠোয় করেছেন। তার উপরে আপনি একজন ডক্টর, তাই এত কিছু করার পরেও
তোর আপনার দোষ দেখছে না, বরং নিজেকে অপরাধী ভাবছে। বাহ বাহ ডক্টর রায়হান, মানতে হবে আপনাকে। কিন্তু আমি ওর মতো কোনো বাচ্চা না যে আপনার মন ভোলানো কথাই ভুলে যাব। একবার ভেবে দেখেছেন, ও যখন জানতে পারবে ও যা ভাবে আপনার সম্পর্কে সব ভুল, তখন কি হবে? আপনি ওকে হোটেলের লোকগুলো থেকে বাঁচাননি, বরং নিজে ওদের কাছে তুলে দিয়েছিলেন, তখন কি হবে? কথাগুলো বলে ঘৃণার চোখে তীব্রের দিকে তাকালো তোয়া। তীব্র এতক্ষণ চুপ করে থাকলো, এবার নিচের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে তোয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এসব কি তুমি বলবে ওকে? তাহলে এটাও বলো যে আজকে ওর শরীরের কলঙ্কের দাগ লাগার কারণ ওর বোন তোয়া। তোমার শাস্তি হিসেবে ওকে ওর আত্মসম্মান হারাতে হয়েছে। তারপর আমিও দেখব ও তোমাকে কতটা ঘৃণা করে আর তোমাকে কতটা ভালোবাসে। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলে এই কথাটা বলল তীব্র। ওর এমন হাসিতে আর কথায় তোর বুক কেঁপে ওঠে। জিজ্ঞাসুনো চোখে তীব্রের দিকে তাকাতেও বলে ওঠে, হ্যাঁ, তো অবাক হওয়ার কি আছে? তুমি যা করেছ আমিও তাই। তুমি তানের দুর্বলতার সুযোগ নিয়েছ শুধুমাত্র নিজের জেদ পূরণের জন্য। ওর সাথে 3 থেকে 4 বছর প্রেমের নাটক করেছ, কারণ এটাই তুমি ওকে প্রপোজ করেছিলে, আরও তোমাকে ফিরিয়ে দিয়েছিল। তাই সুযোগ বুঝে তুমিও তাই করেছ। তাই আমিও ভাবলাম শুধু শুধু 3 মাস বন্দি করে লাভ কি? তাই আমিও সেই ভালোবাসাকে কাজে লাগিয়েছি। আসলে এই ভালোবাসায় অনেক জোর, সেটা মেডিসিনের কারণে হোক বা ব্রেন ওয়াশ। পৈশাচিক হাসি দিয়ে কথাটা বলল তীব্র। এটা দেখে তোয়া বলে, একবারও ফিরে দেওয়ার ইচ্ছে হয়নি ওকে? হয়নি যে তেমন না। সেদিন আমি চেয়েছিলাম তোরকে ফিরিয়ে দিতে, কিন্তু দেইনি। তার একমাত্র কারণ ছিল তোমার বিয়ে আটকানো। কারণ আমি বুঝতে পেরেছিলাম তুরের নিখোঁজ হওয়ার জন্য তুমি বিয়ে করনি। তোমারও কোথাও না কোথাও মনে হয়েছে তুরের নিখোঁজ হওয়ার জন্য তুমি দায়ী। আর তোমাকে আটকাতে আমি ওকে ফিরিয়ে না দিয়ে ওকে আটকে রেখেছিলাম, আর এমন কোথাও যাতে কোনো দিন কেউ ওকে খুঁজে না পায়। তাহলে ওর ব্রেন ওয়াশ করে ভালোবাসার নাটকে ওর এত বড় ক্ষতি করলেন কেন? কেন ওর ছোট মনে এত বড় কালি দিলেন? প্রচণ্ড রাগে কান্না করে দিয়েছে তোয়া। উত্তরটা খুব সোজা। আমি ভেবেছিলাম তান যদি সুস্থ হয় তবে আমি তুরকে ছেড়ে দেব, কিন্তু যদি তানের কিছু হয়ে যায় তাহলে ওকে বন্দি বানিয়ে কষ্ট না করে মেরে ফেলব। দীর্ঘশ্বাস ছেড়ে কথাটা বলল তীব্র। কিন্তু তান সুস্থ হয়ে গিয়েছিল, আর তাই তুরকেও ছেড়ে দিতে চেয়েছিলাম ওর কোনো রকম ক্ষতি না করে। তান তো সুস্থ হয়ে গিয়েছিল তাহলে? এবার বেশ রেগে ওর দিকে তাকায় তীব্র। ইচ্ছে করছে তোয়াকে এখানেই শেষ করে দিতে। ও প্রচণ্ড উত্তেজিত হয়ে বলল, কারণ আমার বিশ্বাস ছিল তান তোমাকে ভুলে গিয়ে ঘৃণা করবে, কিন্তু না, সেটা হয়নি। বরং ও তোমার জন্য পাগল হয়ে উঠেছিল। আর তুমিও সেই সুযোগে তানকে ভালোবাসার লোভ দেখিয়ে আবার সবটা নিজের করে নিলে। দোষ করে যখন তুমি কোনো শাস্তি পেলে না, তাহলে বিনা অপরাধে কেউ শাস্তি পেতেই পারে। তাই তোমার শাস্তি তুরকে পেতে হলো। মানে? মানে হালকা হেসে তোর কাছে যায়, তারপর ওর কানে ফিস করে বলে, মানে আর কি, তুমি ভালোবাসার অভিনয়ে তানের প্রাণ নিতে চেয়েছিলে, আর আমি তুরের সম্মান। কারণ ওকে মেরে কী লাভ হতো আমার? আপনি বিস্মিত হয়ে ওর দিকে তাকায়। ইয়েস তোয়া, ইয়েস, ঠিক এই কারণেই এখানে 2 জায়গায় ভালোবাসাকে ব্যবহার করা হয়েছে। আর ব্যবহারকারী হলো তুমি আর আমি, আর ভুক্তভোগী হলো তান আর তুর। তোমার শিকার হয়ে আমার ফ্রেন্ড প্রাণ হারাতে বসলে তোমার বোন কেন আমার শিকার হয়ে নিজের সম্মান হারাবে না? তীব্রের এমন কথায় তোয়া হাঁটু গেড়ে নিচে বসে পড়ে, আর তীব্র 1 হাঁটু মুড়ে তোয়ার সামনে বসে বলে, তান যদি এত কিছু করার পরও তোমাকে মেনে নিয়ে বিয়ে করতে রাজি হয়, তাহলে তুরকেও রাজি হতে হবে আমাকে বিয়ে করার জন্য। আমি নিজেকে নির্দোষ বলছি না, আর এটাও সত্যি আমি তুরকে নিজের প্রতি দুর্বল করার জন্য এসব করছি। হিসেব আমরা সমান অপরাধী। শাস্তি আমাকে পেতে হলে তোমাকেও পেতে হবে। তীব্রে এমন কথায় তোয়া কিছু বলতে পারল না। নিচের দিকে দৃষ্টি রেখে ক্রমাগত পানি পড়ছে। এটা দেখে তীব্র নিজের পকেট থেকে রুমাল বের করে টিস্যু দিয়ে তোর থুতনি ধরে ওর চোখে চোখ রেখে বলে, তাই তুরকে আমার কর্মের বর্ণনা দেওয়ার আগে নিজের ইতিহাস বলে নিও যে কেন আমি এসব করেছি। আমি তো একটা পাথর, যেই পাথর ওকে ব্যথা দিয়েছে, আর তুমি সেই পাথরের নিক্ষেপকারী তোয়া। এখন তুমি বলো, যে পাথর তোমাকে ব্যথা দিল সেই পাথরকে তুমি শাস্তি দেবে, নাকি যে মেরেছে তাকে? আর একটা কথা, তানের সাথে তুমি যা করেছো তা জানার পর তুই এমনিতেই তোমার
মুখ দর্শন করবে না। এখন কি করবে বাকিটা তোমার ইচ্ছে। তীব্র উঠে দাঁড়ায় আর তো ওভাবেই বসে বলতে থাকে, মানুষের কর্মের ফল তাকে পেতেই হয়, কিন্তু সেটা তার হয়ে অন্য কেউ কেন পাবে? তো তুমি এর জন্য উপরওয়ালাকে ধন্যবাদ দাও। সেদিন তুরের জায়গায় যদি তুমি থাকতে তাহলে তোমার কি হতো তা আমি নিজেও জানি না। তো উঠে তীব্রের সামনে যায়, দুহাত দিয়ে নিজের চোখ মুছে স্বাভাবিক হয়ে বলে, অনেক শাস্তি দিয়েছেন ওই মেয়েটাকে, এবার বিয়ের মতো একটা পবিত্র বন্ধন নিয়ে আর শাস্তি দেবেন না। আপনার রাগ আমার ওপর, আমি নিজে আমার দোষ সবার সামনে স্বীকার করব। আপনি যা বলবেন তান আর আমার সম্পর্কে আমি তেমনভাবেই মেনে নেব, কিন্তু প্লিজ তুরকে আর কষ্ট দেবেন না, হাত জোর করে বলবো। এসব বলে কোনো লাভ নেই তোয়া। তখন যা করার আমি রাগের জন্য করলেও আমি ওকে ইউজ করিনি। ওকে যখন নিজের অস্তিত্বের সাথে সংযোজন করে নিয়েছি তখন ওকেই নিজের সঙ্গী করতে চাই। তবে সেটা কোনো রাগ বা অপরাধ বোধ থেকে নয়, নিজের অস্তিত্বের টানে। যদিও প্রথমে বিয়েটা ওর ওপর অন্যায়ের ক্ষতিপূরণ হিসেবে করতে চেয়েছিলাম, কিন্তু ও যখন পালিয়ে গিয়েছিল তখন বুঝেছি শুধুমাত্র রাগের কারণে ওর সাথে নিজেকে জড়ায়নি। অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। কিন্তু নয় তোয়া, তুমি আমাকে জড়িয়ে যদি কোনো রকম আইনি ব্যবস্থা করো তাহলে আমার কিছুই করতে পারবে না, কারণ প্রতিটি প্রমাণ তুরের বিপরীতে সাক্ষী দেবে। যে কালি মুছবার জন্য আমি বিয়ে করতে চাইছি সেই কালি সারা দুনিয়া তুরকে দেবে, কিন্তু সেটা তোমাকে না, তুরকে। কারণ সবাই জানে তুর বিএফের সাথে পালিয়েছে, আর সে সানি। পুলিশ রেকর্ডেও তাই আছে। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা না করলেও আমাকে ফাঁসানোর মতো প্রমাণ তুর চাইলেও দিতে পারবে না। পরন্তু ফ্রড কেসে তোমাদের ফ্যামিলির মান সম্মান যাবে, আর তুরের গায়েও দাগ লাগবে। যে আমি চাই না, আমি ঝামেলায় গিয়ে কোনো কিছু করতে চাই না। তুমি বুঝদার, আশা করি বাকিরা তোমায় বোঝাতে হবে না। তাই আমার আর তুরের বিয়ের কথা নিজের ফ্যামিলিকে বলো, তুরকে আমি দেখে নেব। তো আর কিছু বলতে পারে না। বেরিয়ে এসে তীব্রের বাড়ি থেকে তীব্রের কথায় যুক্তি আছে। এখন যদি এ নিয়ে কিছু করতে যায় তাহলে সম্মানহানি তুরের হবে। তাছাড়া বাবা মা চাচা চাচি সবাই যদি সত্যিটা জানে তাহলে কি হবে? তাছাড়া তুরও চায় তীব্রের কাছে যেতে, হোক সে মিথ্যের ধোকায়। যদি ওকে সুখে রাখে তাহলে কোনো মানই হয় না বাধা দেওয়ার। রাস্তায় হাঁটছে আর ভাবছে। তোয়াকে বের হতে দেখে তীব্র একটা মুড নিয়ে পায়ের উপর পা তুলে চেয়ারে বসলো। তারপর একটা সিগারেট ধরিয়ে তাতে একটা টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়লো। ঠোঁটের কোনো রহস্যময় একটা হাসি ফুটিয়ে তারপর নিজেকেই বলল, এই জন্য হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, কারণ তাদের কোনো কিছু বোঝানোর হলে বুঝে যায়। কেউ আদরে বোঝে তো কেউ ধমকিতে। আমার পিচ্চি বউয়ের বড় বোন তো রাজি। এবার দেখা যাক আমার বউটা কি করে। তোয়ার বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, নানান জায়গা থেকে নানান রকম মেহমান আসছে। এই সপ্তাহে বিয়ে, সবার অনেক ব্যস্ততা। বাড়িতে পাড়া প্রতিবেশী নানা মানুষের আনাগোনা। কাজিনদের মধ্যে কয়েকজন বাদে সবাই এসে পড়েছে। তুর আর ওর কাজিনদের সাথে বিয়ের কথা নিয়ে কথা বলছিল। ওদের পাশে প্রতিবেশী কয়েকজন মহিলা বসেছিল। হঠাৎ করে তাদের মধ্যে একজন বলে উঠল, হ্যাঁ রে, এইটা কি সেই মাইয়াটা না যে তোর বিয়ের সময় প্রেমিকের সাথে ভাগছে, যার লাগে তোর বিয়েটা আটকায় গেছে? ওনার কথার প্রেক্ষিতে বাকি মহিলাগুলো বিষ নজরে তাকালো। তারপর নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, সেই মাইয়াই তো। আজকাল কার পোলা মাইয়াগো কি লাজ শরমের বালাই আছে রে বোন, কোথায় কি না কি করে বেড়ায়। আর বাবা মাগুলোও সেই রকম, কোনো খোঁজ খবর নাই, নইলে মাইয়া এরকম হয়। ঠিক কইস গো, এগুলো আবার কিছু বলাও যায় না। নাক সিটকে আবার বলল, কিন্তু বাপ মায়ের গাফিলতির জন্য মাইয়া গোল্লায় যায়, তখন বদনাম হয় আত্মীয়দের। দেখ না, এই মাইয়া মুখ কালি করছে আর বিয়েটা ভাঙছে তোয়া মাইয়াটার। এইটা শুনে পাশের মুটকি আন্টি বলে উঠল, কি বলবা, কিচ্ছু বলার নাই, একটা কইলে দুইটা শোনাই ছাড়ে। এসব কথা তুরের কানে ঠিকই আসছে, কিন্তু কিছু বলার নেই। ও এমনিতেই শান্ত স্বভাবের মেয়ে, তার উপর নিজেকে প্রমাণ করার মতো সাধ্যর নেই। তাই বাধ্য হয়ে মাথা নিচু করে বসে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। যাওয়ার কাজিনরা ঠিকই বুঝতে পারছে। নিমি রেগে গিয়ে তুরকে বলল, এই তুই কিছু বলবি না আমি বলবো? নিমি কিছু বলতে গেলে তুরোর হাত চেপে ধরে। নিমির চোখে চোখ পড়তেই দেখে পানিতে টলমল চোখ দুটো থেকে কয়েক ফোঁটা পানি বেইমানি করে বেরিয়ে পড়ছে তুরের। নিমি কিছু বলতে যাবে তার আগেও মাথা নাড়িয়ে না করলো, কিন্তু নিমি
ওর হাত এক ঝটকায় ছাড়িয়ে ননিকে শুনিয়ে ওনাদের উদ্দেশ্য করে বলল, এই ননি, কার ছেলেমেয়ে কত ভালো জানিস? কত দুধের ধোয়া, আর বাপ মা কেমন শিক্ষা দেয় না, সেইটা আমারে বুঝাইতে আসবি না। সেগুলোর খবর আহে আমার কাছে। নেহাতে ভদ্র, নাইলে সবার নিমের পানিতে ধোয়া পোলাপাইনরা কি করে একটু হোনাই দিতাম। নিমির কথা একটা মহিলার আগে গজ গজ করতে করতে বলে, দেখছেন ভাবি এই মাইয়াগুলান রে? হ দেখলাম তো, এই জন্য ভালো কথা বলতে চাই না। তখন ননি রাগ দেখে বলে, এই নিমি, আমি কি তোর ভালো কথা শুনতে চাইছি রে? আমি কি একবার বলছি শারমিন খালার পোলা সারা রাস্তায় গাঞ্জা খাইয়ে পইরা থাকে আর মাইয়াগর দেখা লাফাঙ্গাগিরি করে? সেদিন তো দেখলাম কি করার জন্য পাবলি করে পেদাইল। ওই সেমডি, তোর এসব ফাও কথা কে বলতে কইছে? আরে কইলে রেশমা আন্টির মেয়ের কথা বলবি। বিএফ নিয়ে ঘুরতে গেছিল, পুলিশে কান ধরাইছে, সেইটা নেটে ভাইরাল হয়েছে বললে এসব বলবি। এবার সব আন্টিরাই চুপ, যে দুইজন বেশি লাফাইছে তারাও চুপ। তখন একটা মহিলা কিছু বলতে চাইলে ননি আয়েশাকে উদ্দেশ্য করে বলল, বুঝছি, আর লাগতো না। হ্যাগরও দেখেও শিক্ষা হয় নাই, তাই না? ঠিক আছে, পাতিল উতলা আমিও করতে জানি। বলি সবাই কুটি কুটি করে হেসে উঠল। ওদিকে সবকটা মহিলার আগে একদম অজগর সাপের মতো ফুসলাতে থাকে। এটা নিয়ে ওরা আরও মজা করে। ননি রে ননি, কথায় আছে না, পড়লে কথা সবার মাঝে, জেতির কথা হেতির কানে বাজে। হাসির রোল পড়ে গেল। ওনারা আর ওখানে বসলেন না, সোজা চলে গেলেন তোর মায়ের কাছে। এই অবস্থা দেখে তুর বেশ ভয় পেয়েই বলে উঠল, কি দরকার ছিল ওনাদের পিছে লাগার? ওই শালি, চুপ, নিজে তো কিছু কইবার পারো না, একদম ননির পুতুল সেজে বইয়া থাকো। এর লাগে তোমারে আরও বেশি যাইতে ধরে সবাই। ননির পুতুল শুনে সেটা ননির গায়ে লাগে। ওই তুই আমার কি কস? এই এসে আরেকজন আবাল, কইছি আমি ননির পুতুল। আরে বাল, মোমের পুতুল। আরে বুঝলো হাতের কথা কইছি। ননির মাথায় জোরে গাঁটটা মেরে বলে কথাটা। ননি মাথা ডলতে ডলতে বলে, আগে তো কইবি, হুডাই মারলি। আবাল গুলান, তোমরা শিশু কিছু জানো না, ফিরের খাও, আইনে দিমনে। যা সেমরি, রাগ দেখিয়ে। ওদিকে মহিলাগুলো তোয়ার মায়ের কাছে যায়। পাশে দূরের মা ছিল, আর সামনে তোয়ার বাবা বসে পেপার পড়ছিলেন। ওই মোটা মহিলা বলে উঠল, কি গো আফা, আমাদেরকে অপমান করার জন্য নিয়ে আইছো? বেশ অবাক হয়েই তোয়ার চাচি জবাব দেয়, কেন আপা, এই কথা কেন? তোমাদের বাড়িতে যে মাইয়াটা আসছে, কি জানি নাম? হ্যাঁ তুর, সেই মাইয়া কোন পোলার লগে গেছিল গা? এইটা নিয়ে কথা বলাতেই ওই মাইয়াটার কি না কি জানি কইল। সেইটা শুনে লগের মাইয়াগুলো আমগরে যা না তাই শুনাইছে। এটা শুনে তুরের মায়ের মেজাজ খারাপ হয়ে যায়। উনি বেশ রেগেই বলে, আপনাদের সমস্যা কি? কে কি করে সেটা আপনাদের দেখতে বলেছে? ওনার কথায় তারা যেন আরও রেগে যায়। নিজের মাইয়ারে তো ঠিক রাস্তায় নিতে পারো নাই, আর আমরা কইলেই দোষ, মানে চুরি করতে সমস্যা নাই বললে দোষ। ভাবি এদের সাথে কথা বলতে চান কেন? মেয়ে দেখলে তো বোঝা যায় মা কেমন হবে। তুরের মা কিছু বলতে যাবে তার আগেই ওর চাচি বাধা দেয়। তারপর মহিলাদের উদ্দেশ্যে বলে, ভাবি আপনারা কিছু মনে করবেন না, আপনারা বিয়েতে এসেছেন, প্লিজ ওদের কথায় কান দেবেন না। ওরা ছোট, কি বলতে না কি বলে ফেলেছে। ওরা না হয় ছোট, কিন্তু তোমার জাল তো ছোট না, তাই না? নাকে মুখে ডাইনিদের মতো রিয়াকশন তুলে ওর হয়ে সরি বলছি, আপনারা বসুন। না গো, আজকে আর বসবো না, পরে আসবক্ষণ। এ চলগা। ওনার নাক ফুলে চলে যেতেই তুরের মা বলে উঠল, ওনারা আমার মেয়েকে জানা তাই বলে গেল, আর আপনি আমাকে কিছু বলতে দিলেন না? এইটা শুনে বেশ রেগেই তোয়ার চাচি বলে উঠল, সেই মুখ কি তোমার মেয়ে রেখেছে? আগে তো একবার আমার মেয়ের বিয়েটা ভেঙেছে, আর এবার ওর জন্য? ভাবি এইটা তুমি বলতে পারলা? তখনই তুরের চাচা বলে, খারাপ তো বলেনি, সত্যিটা মানুষের মুখে মুখে তো থাকবেই। ওদের চেঁচামেচিতে তুরের বাবা আসতেই ওনাকে উদ্দেশ্য করে বলে, দেখ বড় ভাই হিসেবে আমি কিছু বলিনি, কিন্তু আজকেরটা বেশি হয়ে যাচ্ছে। এবার যদি তোর বিয়ে ভাঙে তাহলে? বিয়ে কেন ভাঙতে যাবে? আর কি হয়েছে? তুরের মা সবটা বলে। উনি কিছু বলতে যাবে তার আগে দেখে তুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। উনি তুর বলে সামনে এগোতেই তুর ওখান থেকে দৌড়ে বাড়ির বাইরে চলে যায়। কিন্তু কোথায় গেছে বুঝতে পারে না। তুরকে খুঁজতে বের হওয়ার জন্য বের হতে চাইলে তোয়া আসে। কাকুর মুখে চিন্তার ছাপ দেখে কারণ জানতে চাইলে উনি সবটা বলে। সবটা শুনে তোয়া স্তব্ধ হয়ে যায়। ওর বাবা খুঁজতে বের হতে চাইলে তোয়া বাধা দেয়। কারণ স্বরূপ শুধু এইটুকুই বলে,
চিন্তা করো না কাকাই, আমি জানি তোর কোথায় গেছে। তুমি চিন্তা করো না, ও খুব শীঘ্রই ফিরে আসবে। তীব্র নিজের রুমে বসে কিছু ফাইল দেখছিল। অনেক দিন ধরে বিজনেসের অনেক কাজ জমেছিল। তখনই বাইরের চেনা কোনো গলার আওয়াজ পায়। তীব্র দ্রুত কাগজপত্র রেখে বাইরে যায়। দেখে তুর অনেকটা পাগলের মতো চিৎকার করে তীব্র তীব্র করছে। তুরকে এমন অবস্থায় দেখে হতবাক ও দ্রুত নিচে নেমে আসতে তুর ওকে দেখে এগিয়ে আসে। খেয়াল না করার কারণ টেবিলে বেঁধে পড়ে যেতে নেয়, কিন্তু পড়ার আগেই তুরকে জড়িয়ে ধরে তীব্র। তুরও চুপ, তীব্রও তাই। তুরকে জড়িয়ে ধরা অবস্থায় তীব্র শুধু এতটুকু বুঝতে পারছে তুর হাঁপাচ্ছে, অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে, অনেক কষ্টে এখানে সে পৌঁছেছে বুঝতে বাকি নেই। তীব্র এভাবে ওকে জড়িয়ে এক হাত দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে তুরকে শান্ত হতে বলে। কিছুক্ষণ তীব্রের বুকে নিজের ক্লান্তির অবসান ঘটিয়ে নিঃশ্বাসের গতিবেগ স্বাভাবিক হয়ে আসে। হঠাৎ করে তীব্র একটা ধাক্কা অনুভব করে। আচমকা এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না তীব্র। তুরের আকস্মিক এমন ব্যবহারে অপ্রস্তুতভাবে কিছুটা দূরে ছিটকে পড়ে। ও আবার তুরের কাছে যেতে চাইলে তুর নিজের হাত সামনে এনে ওকে আটকায়। নিচে নামানো চোখগুলোকে আস্তে আস্তে তীব্রের চোখের দিকে ভিড়িয়ে শান্ত কণ্ঠে বলে, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, আর না আমাকে ছোঁয়ার, তাহলে কিন্তু এবার খুব খারাপ হবে। বিস্ময়ের শেষ প্রান্তে গিয়ে তীব্র জিজ্ঞেসনু চোখে জানতে চায়, কি হয়েছে তোমার তুর? তুর চুপ, তাই একটু সামনে পা বাড়িয়ে দূর থেকে আবার জিজ্ঞেস করে কি হয়েছে। দুজনের দৃষ্টি দুজনের দিকে। একজনের দৃষ্টিতে তার প্রিয়র মনে থাকা অজানা কিছু প্রশ্ন জানার ইচ্ছে, আরেকজনের চোখে ব্যতীত হৃদয়ের যন্ত্রণা জানানোর জন্য টলমলো নোনা পানি। পানিটা আটকে রাখার চেষ্টায় তুরের চোখ মুখ গোলাটে হয়ে এসে ঠোঁটজোড়া অনবরত কাঁপছে। কিছু একটা বলতে চাইছে, কাঁপা ঠোঁটজোড়া, কিন্তু বুকের ভিতর জমে থাকা পাথরটা যেন শব্দগুলোকে ফুসফুসের মধ্যে আটকে রেখে দিয়েছে, যা কণ্ঠনালী দিয়ে বের হবার প্রবল আকাঙ্ক্ষায় ছটফট করলেও পারছে না। তুরের এই অবস্থা দেখে তীব্র অজানা এক ঘোরের কণ্ঠে বলে, এইভাবে নোনাসিক্ত চোখে নিজের অপরাধ বোধটাকে বাড়িয়ে দিও না তুর। তোমার অবাধ্য চোখের পানি আমার ভিতর রক্তক্ষরণের জন্য দায়ী হবে। তীব্রের এমন কথায় তুরের কণ্ঠনালী ভেদ করে শব্দগুলো বের হতে না পারলেও চোখের পানিগুলো গড়িয়ে ঠিকই পড়ল। সেই সাথে তীব্রের দিকে এগিয়ে গেল ওর পাগুলো। তীব্রের অনেকটা কাছে গিয়ে দুহাতে ওর শার্টের কলার ধরে পা উঁচু করে নিল। তুরের এমন বিহেভে বেশ অবাক হয় ও। তুরের চোখগুলোই অদ্ভুত এক নেশা দেখতে পাচ্ছে, তবে সেটা ভিতরের রাগটাকে নিঃসরণ করার নেশা, আর সেটা যে ওর উপর হতে চলেছে তা ভালোভাবেই বুঝতে পারল তীব্র। তুর নিজের চোখ মুখ শক্ত করে তীব্রের শার্টটা আরও মুষ্টিবদ্ধ করতে চায়, কিন্তু সেটা না পেরে খামচে ধরে। তুর এমন একটা পরিস্থিতিতে আছে যে তীব্র চাইলেও কিছু বলতে পারছে না। একদম তীব্রের মুখের কাছে গিয়ে বলে, সত্যি কি ভালোবাসেন আমাকে? বিয়ে করে নিজের স্ত্রীর সম্মান দিতে চান? হঠাৎ তুরের এমন কথায় অবাক হয় তীব্র, তবুও নিজেকে সামলে নিয়ে বলে, তোমার কি মনে হয় তুর? ঘোর কণ্ঠে কথাটা বলল তীব্র। জানি না আমি, তাই তো জানতে চাইছি। বিয়ে করতে না চাইলে তোমার বাড়িতে প্রস্তাব কেন পাঠাতাম? জানি না আমি। তাহলে কি জানো? কিছু জানি না আমি, তাই তো জানতে চাইছি। কি জানতে চাইছো? বিয়ে করবো কি না? যদি তুমি চাও এই মুহূর্তে, তবে তাই হবে। আমার ভালোবাসার উপহার হিসেবে আমি সবটা দিয়েছি, তাহলে আপনার ভালোবাসার উপহার হিসেবে আমাকে কি দেবেন? তুরের কথার মানে বুঝতে পারলো না তীব্র। ও একটু সংশয় নিয়ে জিজ্ঞেস করলো, উপহার? হ্যাঁ। বেশ, যা চাইবে তাই দেব। বলো কি চাই? প্রমিস করুন, যা চাইব তাই দিবেন, একবারও প্রশ্ন করতে পারবেন না। তুর হাতটা বাড়িয়ে দেয় তীব্রের প্রতিজ্ঞা করার হাতের আশায়। তীব্র জানে না তুর কী চায়, কিন্তু ও যা চাইবে ওর ভালোবাসার উপহার স্বরূপ তাই দেবে ও, সেটা যাই হোক। তীব্র নিজের হাতটা তুরের হাতের উপর রেখে বলে, প্রমিস করছি তুর, তোমার ভালোবাসার উপহার স্বরূপ তুমি যা চাইবে আমি তাই দেব তোমাকে, শুধু তোমার থেকে দূরে যাওয়া ছাড়া। তাহলে চলুন আমার সাথে। তারপর তীব্রের হাত ধরে বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পর তোয়ার বাবা বেশ গম্ভীর হয়ে সোফায় বসে আছে। ওনার স্ত্রী ওনার পাশে সোফা ধরে দাঁড়িয়ে আছে। তুরের মা ওর চাচির পাশে, আর ওর বাবা পাশের সোফায় বসা। কাজিনরা মিলে নিজেদের মধ্যে কী সব বলাবলি করছে এটা দেখে তা উঠে ওদের ভিতরে যেতে বলে। ওরা কারণ জানতে চাইলে জোর করে ওদের উপরে দিয়ে আসে, আর যেন নিচে না নামে সেই কথাও বলে আসে ও।
তান অবুঝের মতো বসে আছে। কি হয়েছে তোয়াকে জিজ্ঞেস করতেও কিছু বলল না। নীরবতা ভেঙে তুরের বাবা রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, এভাবে কি বলার জন্য বসিয়ে রাখা হয়েছে? কেউ একটু বলবে? ওনার ধমকিতে কেঁপে উঠল সবাই। তখন তুরের বাবা শান্ত গলায় তুরকে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে? তুই ডক্টর রায়হানকে বাড়িতে এনে কি বলার জন্য আমাদের এভাবে বসিয়ে রেখেছিস? হ্যাঁ। তীব্র তুরের বাড়িতে তুরের পাশে দাঁড়িয়ে আছে। বাবার এমন কথায় ও তীব্রের দিকে তাকায়। ওর চোখে ভয় দেখতে পাচ্ছে তীব্র, যেখানে ভয়টা তীব্রের পাওয়ার কথা। তীব্র ঘড়ি দেখে নিল। হঠাৎ করে হাঁপাতে হাঁপাতে একজন এলো, যাকে দেখে সবাই অবাক, কারণ ব্যক্তিটা অন্য কেউ নয়, সানি। সানি এসে একরকম হাঁপাতে হাঁপাতে তুরের সামনে এসে বলে, এত তাড়াহুড়ো করে কেন ডেকে পাঠালি? সব কি ঠিক আছে তো? তুর কিছু বলল না। তখনই সানির খেয়াল যায় তুরের পাশে থাকা তীব্রের দিকে। এখানে কি হতে চলেছে কেউ জানে না, সবাই জানে ওরা সবাইকে কিছু বলতে চায়, যার জন্য সবাই এখানে। কিরে কিছু বলবি তো নাকি? বেশ বিরক্তি নিয়েই বলল তুরের চাচা। এবার তীব্র তুরের দিকে একবার তাকালো, তারপর তুরের পাশ থেকে সরে সামনে গিয়ে বলল, তুর না, আজ যা বলার আমি বলবো। তা কি বলবে তুমি? ব্যঙ্গ করে কথাটা বলল। তীব্র একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, তারপর বলে, আপনার সানিকে তুরের বয়ফ্রেন্ড হিসেবে জানেন, সেটা সত্যি নয়। কথাটা শুনেই সবার মাথায় বাজ পড়ে। সবাই জিজ্ঞাসার চোখে ওর দিকে তাকায়। তীব্র সবার নজর উপেক্ষা করে বলা শুরু করে, ভাগ্যের এক অদ্ভুত খেলায় তুরের সাথে আমার দেখা হয় 6 মাস আগে, তো আর বিয়ের দিন রাত্রে। ও অসুস্থ ছিল, তাই আমি ওকে নিজের সাথে নিয়ে যাই। তখন আমি জানতাম না ওকে আদৌ তোয়ার সাথে ওর কোনো সম্পর্ক আছে কি না। তীব্র পুরোপুরি সত্যিটা বলে না। তুর যতটা জানে এর চেয়ে বেশি ও তুরকে জানাতে চায় না, কারণ এতে তোয়ার আর তানের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হবে। আর তুরের জানা সব সত্যিটুকু যদি বলে, তবে সেটা খুব খারাপ ইফেক্ট করবে তুরের লাইফে, যে ওকে বিক্রি করার চেষ্টা করা হয়েছে। তাই তুরের সাথে ঘটা বাজে ঘটনাগুলো এড়িয়ে গেল। তীব্রে এমন কথায় বেশ অবাক হয় সবাই। ওর বাবা বলে ওঠে, মানে? তাহলে? বলছি আঙ্কেল, তুর অ্যাক্সিডেন্টলি আমার কাছে এসে পৌঁছায়, আর ও তখন পুরোপুরি সুস্থ ছিল না, আর না আমি তখন ঢাকায় ছিলাম। সো আমি ওকে একজন পেশেন্ট হিসেবে নিজের কাছে নিয়ে যাই। ওর সুস্থ হতে বেশ টাইম লাগে, কিন্তু ততদিন ওর প্রতি নিজের মনে একটা বাজে চাওয়া ফুটে ওঠে, ওকে আমার ভালো লাগতে শুরু করে। ততদিনে ও সুস্থ হয়ে নিজের ফ্যামিলির কাছে যেতে চায়, কিন্তু আমি কেন জানি না সেটা মেনে নিতে পারিনি, তাই জোর করেই আমি ওকে আমার কাছে আটকে রাখি। কথাটা বলেই তীব্র চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কথাগুলো তীব্র বলছে, তার জন্য তানের বিশ্বাস হচ্ছে না ও কিনা একটা মেয়েকে আটকে রেখেছে। তুরের বাবার সাথে সবাই স্তব্ধ। ওনারা কিছু বলবে তার আগে তীব্র আবার বলা শুরু করে, 3 মাস পর যখন তান সুস্থ হয়ে ওঠে, তখন তোয়ার সাথে আমার দেখা, আর তারপর তোয়ার মাধ্যমে জানতে পারি তুর নিজের বিএফের জন্য বাড়ি থেকে পালিয়েছে। তখন আমার ভয়টা আরও বেড়ে যায় যে আমি যদি তুরকে ফিরিয়ে দেই, তাহলে ও আমার সাথে থাকবে না। আর সেই ব্যাপার থেকে আমি তুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেই, কিন্তু তুর রাজি না হলে আমি বাধ্য করে বিয়েতে রাজি হতে। আর বিয়ের দিন ও আমাকে ছেড়ে পালিয়ে যায়, আর সানির সাথে ওর দেখা হয়। তারপরের ঘটনা আপনাদের জানা। কথাগুলো শুনে তুরের বাবা সর্বশক্তি দিয়ে তীব্রের গালে চড় মারে, তারপর ওর কলার ধরে বলে, তোমার জন্য আমরা আমার মেয়েকে ভুল বুঝেছি। তোমার জন্য কত কথা শুনতে হয়েছে জানো তুমি? আর তুমি কিনা? তীব্র মাথায় নিচু করে জবাব দেয়, আমি জানি আমি ক্ষমার অযোগ্য পাপ করেছি, আর সেই পাপ মোচনের জন্য আপনারা যে শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব। তুরের দিকে তাকায়। সানি গিয়ে তুরের পাশে দাঁড়ায়। তুই কি চাস চুকলি? তুর চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই ওর চাচা বলে, এখন আর কি, বিয়ে দিয়ে ব্যাপারটা ধামাচাপা দাও। এটা শুনে তুরের বাবা প্রচণ্ড ক্ষেপে যায়। আপনি ভাবলেন কিভাবে আমি আমার মেয়েকে এরকম একটা ক্রিমিনালের হাতে তুলে দেব? আমার মেয়ে আমার জন্য বোঝা নয়। যদি বিয়ে নাও দিতে পারি, তবে সারা জীবন নিজের কাঁধে বসিয়ে খাওয়ানোর ক্ষমতা রাখে ওর বাবা। এটা শুনে তীব্র বলে ওঠে, আমি জানি আমি অন্যায় করেছি, আর নিজেকে বাঁচানোর জন্য আমি তুরকে বিয়ে করতে চাইছি না। তুর নিজেও তাই চায়। জিজ্ঞেস করুন তুরকে। এতক্ষণ তোর মাথা নিচু করে কাঁদছিল। ওর বাবা ওর মাথায় হাত দিয়ে ওর কাছে জিজ্ঞেস করে, তুই কি চাস? শাস্তি। পাপ করলে তার মোচন ওনাকে করতে হবে। তুরের এই কথায় তীব্র শান্তভাবে বলে, আপনারা আমাকে শাস্তি দিন। আমি যে অন্যায় করেছি তার শাস্তি আমাকে পেতে হবে।
শাস্তি তো আপনি পাবেন ডক্টর রায়হান, তবে সেটা ওনারা না, আইন আপনাকে দেবে। কথাটা শুনে তীব্র পিছনে তাকাতেই দেখে ইন্সপেক্টর শাওন। ও ভুরু কুঁচকে বিস্মিত চোখে তোয়ার দিকে তাকাতেই তো মাথা নাড়িয়ে জানায় ও জানে না। আপনি? বলেছিলাম না ডক্টর রায়হান, যদি হাতে প্রমাণ আসে আপনি অপরাধী, তাহলে আপনার কী হাল করব তা আপনি ভাবতেও পারবেন না। আর আজ আমার কাছে প্রমাণও আছে আর সাক্ষীও আছে। ওর সামনে একটা ভিডিও অন করা, তার মানে ওর মুখের স্বীকারোক্তির জন্য এসব কিছু ছিল। ও অবাক চোখে তুরের দিকে তাকায়। এটা দেখে তুর মুখ ফিরিয়ে চোখের পানি মুছে উপরে চলে যায়। তীব্রের আর বোঝার কিছু থাকে না। তখনকার কথা মনে করে তুর বলেছিল, তীব্র, আমার বিয়ের উপহার হিসেবে আপনাকে নিজের দোষ স্বীকার করতে হবে আমার বাড়ির সকলের সামনে, আর তার জন্য যে শাস্তি পাবেন তা মাথা পেতে নিতে হবে। তুরের বলা তখনকার কথা এবার তীব্রের মাথায় ঢোকে। ও ভেবেছিল তুর ওর ফ্যামিলির সামনে সব সত্যিটা বের করতে চায়, কিন্তু এতটা দূর তুর ভাবতে পারবে সেটা জানা ছিল না ওর। কিন্তু তোয়া এটা করবে না সেটাও বুঝেছে, আর এটা তুরের একার প্ল্যান হবে না। তাহলে ও সানির দিকে তাকায়। সানি তখন বলে, চুলকিকে ফ্রেন্ড বানিয়েছে তা তো নেভাবই। তা মিস্টার রায়হান, সরি, এরপর ডক্টর খেতাব থাকবে বলে মনে হয় না। সো আপনি থানায় যাবেন নাকি টেনে হেসড়ে নিয়ে যাব? বেশ ইগোস্টিকভাবে চোখ মুখ শক্ত করে বলল। কথাটা শুনেই তীব্র ওর দিকে রাগি চোখে তাকায়, কিন্তু সেই মুহূর্তে ওর তানের কথা মনে পড়ে। ও তানের দিকে তাকাতেই দেখে তান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও গিয়ে তানের সামনে দাঁড়ায়, তারপর তানের চোখে পানির রেখে স্পষ্ট তীব্রর হাতটা ধরে বলল, সরি, যাকে নিয়ে আমার গর্ব হতো তার জন্য ঘৃণা হচ্ছে। শেষ পর্যন্ত তুই। আর কিছু বলতে পারলো না। ও হাত ছাড়িয়ে চলে গেল। আর শাওন এসে ওর হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে থানায় গেল। থানায় যেতেই দেখে ঋদ্ধ দাঁড়িয়ে আছে। তীব্রকে দেখে ছুটে আসে, বেশ উদ্গ্রীব হয়ে বলল, স্যার, আমি 1 ঘন্টার মধ্যে। তুমি এমন কিছু করবে না ঋদ্ধ, যা হচ্ছে হতে দাও। স্যার, এখন পর্যন্ত খবরটা বাইরে লিক হয়নি। সবে যখন জানবে কী হবে ভাবতে পারছেন? বিজনেস, হসপিটাল, এমনকি আপনার ডক্টরের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। আমি জানি। তাহলে ওয়াদা করেছিলাম পাপের প্রায়শ্চিত্ত করব, কিন্তু সেটা এভাবে তা ভাবিনি। কিন্তু ওয়াদা যখন করেছি তখন তা আমি রাখবো, সেটা যে কোনো মূল্যে। কিন্তু তার বদলে তুরকে আমার চাই। ঋদ্ধের সাথে আর কোনো কথা বলল না। ঋদ্ধ চাইলেও কিছু করতে পারবে না যদি তীব্র না চায়। তীব্রকে জেলে রাখা হয় আর শাওন গিয়ে ওর সামনে দাঁড়ায়। অনেক চেষ্টার পরেও আপনাকে মারার কোনো ফন্দি পাইনি। শেষ পর্যন্ত এমন কেউ আমাকে প্রমাণ জোগাড় করার উপায় বলবে তা আমি ভাবতেও পারিনি। সে কে জানতে চাইবেন না? এইটা শুনে তীব্র জেলের দেয়াল ঘেঁষে বসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উপরে তাকায়। তারপর গানের 2টো লাইন কবিতার আকারে বলে, দ্বিধা ও দ্বন্দ্ব ভাঙছে ছন্দ, বুকেতে অজানা ভয়, জানি যে কোনো শর্তে লুকিয়ে আছে আমার পরাজয়। আমিও খুব ভালো করে জানি, আর তুমিও খুব ভালো করে বুঝে গেছো যে আমি যাই করি আমার পরাজয় তোমার কাছে, আর তাই তোমাকেও আমার কাছে হার মানতে হবে। তুর কথাটা বলে তার ছেলের হাসি হাসে। এতক্ষণ তুর বাইরে থাকলেও এবার ভিতরে আসে। ওর সাথে সানিও আছে। তুর বেশ রেগে বলে, আপনার কি মনে হয় আপনি আমাকে যা বলবেন আমাকে তাই বিশ্বাস করতে হবে? আমি কি কোনো বাচ্চা? আমি আপনাকে ভালোবাসি আর নাইবাসি, আপনি যে আমার প্রতি দুর্বল তা আমি বেশ বুঝতে পেরেছি। আর যে কোনো মূল্যে আপনি আমাকে চাইবেন তাও জানি। আর তাই জন্য আপনি এখানে যা ছিল সবটাই আমি করেছি। মাইন্ড গেম শুধু আপনি খেলতে পারেন না। আপু তো বোকা ছিল, এটা বুঝতেই পারেনি। খালি হাতে আপনার কিছু করা যাবে না। এটা শুনে তীব্র একই ভঙ্গিতে হাসলো। তারপর বলল, এই জন্য বলেছিলাম আর যেই করো এই বুকের বাম পাশে আঘাত করো না, ক্ষত সারলেও ব্যথা কমে না। যাও, ছাড়ো, কি করার। শাস্তি দিতে চাও দাও, কোনো সমস্যা নেই। ওই হিন্দি গানটা আছে না, কাতে লাগার কারনা হেতো কারনা ধীরে সে উফ বিনে হি নিকেল গিয়ে মেরে হটেছে। যতই যন্ত্রণা দাও না কেন কিছু বলবো না। প্রমিস যখন করেছি রাখবো, কিন্তু তোমাকে ছাড়ার প্রমিস করিনি। কিন্তু আমার শাস্তি শেষ হওয়া মানে তুমি আমার বুকে থাকবে। তোর রিমেম্বার ইট।